আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন তোমরা যারা 9 অথবা 10-এ আছো, 9-10-এর এখন অর্ধবার্ষিক পরীক্ষা এবং প্রি-টেস্ট পরীক্ষা চলছে। তো বাংলা দ্বিতীয় পত্র থেকে আজকে আমরা আলোচনা করব তোমার পঞ্চম পরিচ্ছেদ ধ্বনি ও বর্ণ। কি আলোচনা করবো? ও ধ্বনি ও বর্ণ। তো এখান থেকে জাস্ট পয়েন্ট পড়বো, ওইগুলো তুমি পড়লেই এখান থেকে তুমি তোমার এমসিকিউ অন্তত এখান থেকে তুমি কয়টা এমসিকিউ পাবা? প্রায় চারটা বা পাঁচটা এমসিকিউ তুমি এখান থেকে পাবা। আর যারা প্রি-টেস্ট পরীক্ষা দিবা তারা এখান থেকে দুইটা বা তিনটা পাবা। অর্ধবার্ষিক পরীক্ষা বেশি পড়ে। তো দেখা যাক আমরা কি কি তথ্য এখান থেকে জানা যায়, দেখি। তো চলো আজকে ক্লাসে প্রথমে দেখো আচ্ছা প্রথমে আছে ধ্বনি এবং বর্ণ। তো আগে জানতে হবে ধ্বনিটা কি। ধ্বনিটা মনে করো তোমার ধ্বনি হলো একটা ভাষার ক্ষুদ্রতম অঙ্গ। আমরা যে কোনো একটা সাউন্ড তৈরি করি, আ ই, এই যে বিভিন্ন সাউন্ড তৈরি করি, যে কোনো সাউন্ড, মানুষ যে কোনো সাউন্ড তৈরি করবে, এগুলো কি? ধ্বনি। ধ্বনিটা কি? ভাষার ক্ষুদ্রতম অংশ। এই যে কটা পয়েন্ট দেবো সব কটাই কিন্তু ইম্পর্টেন্ট। ভাষার ক্ষুদ্রতম অংশ, ঠিক আছে? ধ্বনি কি? ভাষার ক্ষুদ্রতম অংশ। এবার এই ধ্বনি হলো ভাষার আবার যদি বলে একক, ক্ষুদ্রতম একক, তাও হবে, ঠিক আছে? আর বর্ণটা কি? বর্ণ হলো এই যে ধ্বনি, আমরা একটা সাউন্ড করলাম ই সাউন্ড করলাম, এই ই সাউন্ডের, এই যে ই সাউন্ডের লিখিত রূপ কি? লিখিত রূপ রস্বই। এটা না? আবার দীর্ঘই হয়, দীর্ঘই। তাহলে বর্ণটা কি? বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ। তাহলে ধ্বনি তো আমরা দেখতে পাই না, একটা সাউন্ড তৈরি করলাম, এই সাউন্ডটা কি আমরা দেখতে পাই না। এই সাউন্ডটা দেখানোর জন্য যেটা করতে হবে সেটা বর্ণ। তাহলে ধ্বনিকে দেখানোর জন্য যে প্রতীক ব্যবহার করা হয় সেটা হলো বর্ণ। বুঝতে পারছো? একেবারে সহজ। তো এবার আমাদের জানতে হবে আমাদের ধ্বনি কয়টা আর বর্ণ কয়টা। তো আমরা জানি বর্ণ কয়টা? বর্ণ হলো 50টা। কয়টা? 50টা। এখন 50টার মধ্যে 50টাকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো স্বরবর্ণ আর একটা ব্যঞ্জন বর্ণ। কি? একটা স্বরবর্ণ, এগুলো ছোটবেলার বিষয়। স্বরবর্ণ আর একটা কি? ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কয়টা? স্বরবর্ণ ওয়া আর হ্রস্ব থেকে শুরু করে তোমার শেষ পর্যন্ত কয়টা হচ্ছে এখানে? ও পর্যন্ত কয়টা? 11টা হচ্ছে। কয়টা? 11টা। সব মিলে কয়টা আমার বর্ণ সব মিলে কয়টা? 50টা। 50টাতে 11টা চলে গেল, তাহলে ব্যঞ্জন বর্ণ কয়টা থাকলো? 39টা। কয়টা? এগুলো জাস্ট একটা বেসিক জিনিস, এগুলো আমরা ছোট থাকতে শিখছি, তারপরে একটা রিমাইন্ড করলাম, রেখে দিলাম, ঠিক আছে? তো আমরা বর্ণ শিখলাম। বর্ণ ধ্বনি কয়টা? এখন ধ্বনি কয়টা বলো? ধ্বনির কি 50টা হবে? হবে না। কারণ দেখো, তুমি যদি এখন ওয়া দেখো ওয়া আ রস্বই রি রি এ ওই ও ও, এইটা তোমার কি? তোমার বর্ণ। এগুলো কি তোমার বর্ণ? তো এই বর্ণ তাহলে এই করা সব কি ধ্বনি? সব করা কি ধ্বনি? ধ্বনি, কিন্তু তোমার মৌলিক বলে একটা কথা আছে। একটা হলো মৌলিক ধ্বনি। মৌলিক ধ্বনি, মৌলিক মানে কি? যারা ছোট রূপ নাই, মানে এটা না হলে কম্পালসারি, এটা না হলে সম্ভব না। তো দেখো, এই যে অ, ওয়া, আ, রস্বই, দীর্ঘই। এই রস্বই সাউন্ড কি? ই। রস্বর সাউন্ড মানে কি? রস্বর ধ্বনি কি হবে? ই হবে। দীর্ঘই, এর ধ্বনি কি হবে? ই। তার মানে একটু টান হবে, কিন্তু আলটিমেটলি কি হবে? এগুলো ধ্বনি কি? এই দুটো ধ্বনি কি হবে? এদের ধ্বনি কি ই হবে না? হবে না। আবার রস্য দীর্ঘ, দুটোর ধ্বনি কি হবে? উ হবে না? হুম। তাহলে মৌলিক বললে কাউন্ট করতে হবে 1টা 2টা 3টা 4টা। এই দুটো মিলে কিন্তু দুটো মিলে একটা ধ্বনি। বাট বর্ণ কয়টা? 2টা। বুঝছো? তাহলে মৌলিক বললে মৌলিক স্বরধ্বনি কয়টা? মুখস্থ রাখবা কিভাবে? দেখো, মৌলিক স্বরধ্বনি, মৌলিক ব্যঞ্জন ধ্বনি, স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি। তুমি মুখস্থ করবো 7 যোগ 30 সমান 37। আর বর্ণ মুখস্থ করবা কিভাবে? 11 যোগ 39 সমান 50। এইটা মুখস্থ করবা বর্ণের ক্ষেত্রে, এটা বর্ণের ক্ষেত্রে, আর এটা ধ্বনির ক্ষেত্রে, মৌলিক স্বরধ্বনির ক্ষেত্রে। কয়টা? মৌলিক ধ্বনির ক্ষেত্রে। তো প্রথমে কি স্বরধ্বনি? মৌলিক স্বরধ্বনি কয়টা? 7টা মৌলিক স্বরধ্বনি। এটা কি স্বরধ্বনি।
আর মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টা? 30টা ব্যঞ্জনধ্বনি। সব সব মিলে যদি বলে শুধু মৌলিক মৌলিক ধ্বনি কয়টা? 37টা। বুঝছো? এই যে কেন 7টা ছিল, 11টা, 7টা বানালাম কিভাবে সেটা এখন দেখাচ্ছি। কিন্তু একটা দুইটা, এই দুটো মিলে একটা, এই দুটো মিলে একটা, তাহলে 4টা। রি 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 বানানো শিকারের রি, তাহলে এখানে একটা ব্যঞ্জন ধ্বনি, একটা একটা স্বরধ্বনি আছে, তাহলে এটা মৌলিক ধ্বনি কখনো হতে পারে না। এখানে মৌলিক ধ্বনি কোনটা? রস্যই। রস্যই হলো মৌলিক ধ্বনি, রিটা কিন্তু মৌলিক ধ্বনি না, তাই এটা হলো মানে মৌলিক ধ্বনি না। ওটা এ, এটা মৌলিক ধ্বনি আছে। ওই, ওর মধ্যে কি দোকান আছে? ওই, তাহলে ও যোগ রস্যই, ওই, এটা কিন্তু যৌগিক ধ্বনি, এটা কিন্তু মৌলিক ধ্বনি না। বুঝছো? এ ও, ও হলো একটা মৌলিক ধ্বনি। ও, ও যোগ ও, ও, এটা হলো যৌগিক ধ্বনি, এটা কি যৌগিক? এটা যৌগিক। তাহলে মৌলিক কয়টা পাচ্ছি? একটা, দুই, সরি এটা না, এক, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ছয়টা হচ্ছে, তাহলে এখানে 7টা কেন বলো? তাহলে তুমি বানান করো তো। একটি, একটি বানান করলে কি হবে? এ ক টয়লেট একটি, তাই না? এখন তোমার যদি বলি বানান করো একটা, একটা, এ ক টয়কা, বানান করো তো এ ক এক টয়কা, এটা একটা, একটা কেটা কি বলো তুমি? একটা বলো না? তাহলে এখানে এখানে যে ইয়া সাউন্ডটা আসছে, ইয়া সাউন্ডটা তুমি কোথায় পাচ্ছ? এ সাউন্ড আসছে তো, অর্থাৎ এ সাউন্ড বলে একটা ধ্বনি আছে, বাট এর কোনো লিখিত রূপ নাই, অর্থাৎ বর্ণ নাই। বুঝছো? তাহলে এই যে এখানে একটা অ্যাড হবে কি? এ সাউন্ড। এই এ সাউন্ড কিন্তু একটা ধ্বনি। তাহলে আমরা যদি অ্যাট এ গ্লান্স বলি, তাহলে আমরা আমাদের মৌলিক মৌলিক ধ্বনি কয়টা? 37টা। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ বলেই কিন্তু বলছি। মৌলিক ধ্বনি কয়টা? 37টা। যদি বলে মৌলিক স্বরধ্বনি কয়টা? তাহলে 7টা। যদি বলে মৌলিক মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টা? তাহলে 30টা। বুঝছো? আর শুধু বর্ণ বললে 50টা, স্বরবর্ণ 11টা, ব্যঞ্জন বর্ণ 39টা। আর এখানে কি বললাম? আরেকটা বলছি, ভাষা ক্ষুদ্রতম অংশ, ভাষা ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। বর্ণ কি? ধ্বনির লিখিত রূপ। তো আমরা এখান থেকে শিখলাম, তোমাদের বইয়ে সুন্দর করে এই যে সাউন্ডগুলো, মৌলিক স্বরধ্বনি কোনগুলো দেওয়া আছে, মৌলিক ব্যঞ্জন কোনগুলো দেওয়া আছে, জাস্ট একবার চোখ বুলাই নিবা। এবার আমরা এই যে বর্ণ থেকে শিখলাম স্বর বর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, আর শিখলাম স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনিটা কি? ব্যঞ্জন ধ্বনিটা কি? স্বরধ্বনি হলো সেইটা যেটা আমরা বলার সময় মুখে কোথাও বাধা প্রাপ্ত হয় না। প্রথমে আ, আ বললাম, কোনো মানে বাতাসের কোনো বাধা সৃষ্টি হয়েছে কখনো? হয়েছে না। এ, কোনো বাধা সৃষ্টি হয়নি, কিন্তু আমাদের মুখ বিবরে অথবা গলার মধ্যে কোনো জায়গায় কোনো বাধা সৃষ্টি হয়নি, তাই না? কিন্তু ব্যঞ্জন ধ্বনি যখন বলবা, ব্যঞ্জন ধ্বনি বলছো কি? তালব্য স, তালব্য স যখন বলছো, তালব্য স কত জায়গায় তোমার মানে মুখে জিভে বাধা পাচ্ছে, তাহলে তোমার ডেফিনেশন পড়বে যে স্বরধ্বনি কি বা ব্যঞ্জন ধ্বনি কি। তখন থাকবে, তখন এমসিকিউতে মানে তোমার অপশন থাকতে পারে যে যেটা মুখে বাধাপ্রাপ্ত হয় সেটা স্বরধ্বনি, সরি বাধাপ্রাপ্ত হয় না সেটা স্বরধ্বনি, আর যেটা বাধাপ্রাপ্ত হয় সেটা ব্যঞ্জন ধ্বনি। এবার আমাদের এখান থেকে আর পরে কোনটা? এখান থেকে আর পরে এগুলো সংক্ষিপ্ত রূপ। আমরা যে আর কিছু জিনিস শিখতে হবে, সেগুলো হলো কি? কার বর্ণ, কার বর্ণ, আর কি শিখতে হবে? অনুবর্ণ, যুক্ত বর্ণ, আর হলো সংখ্যা বর্ণ। এখান থেকে অনেকবার প্রশ্ন আইসে, দেখেছি, এই জন্য দেখছি। একটা সহজ বলে দেখি, স্বরবর্ণ, সংখ্যা বর্ণ। সংখ্যা বর্ণ বলতে বোঝাই যে আমরা যে 1 2 3 পড়ি, 1 2 3 কয়টা বলো তো? 0 1 2 3 4 5 6 7 8 9, 9 পরে কে দেবো? 10। 10টা কিন্তু সংখ্যা বর্ণ মানে মৌলিকটা না, সংখ্যা কিন্তু সংখ্যা বর্ণ মৌলিকটা না, ওখানে 10 তৈরি করছে 1 এবং 1, সরি 1 এবং 1 এবং 0 যোগ করে 10 বানাইছে। ঠিক আছে? তাহলে আমাদের বাংলা ভাষায় সংখ্যা বর্ণ কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10টা। কয়টা? 10টা। ঠিক আছে? কোনগুলো? এইগুলো। ঠিক আছে? আমরা ছোটবেলায় যে অঙ্ক পড়ছি, অঙ্ক কয়টা? অঙ্ক যে 10টা, সেই 10টা হলো আমার সংখ্যা বর্ণ। বুঝছো? সংখ্যা বর্ণ ক্লিয়ার? ক্লিয়ার। এবার আরেকটা, এখানে কার বর্ণ। একটু আগে আমরা কি পড়ছিলাম? স্বরবর্ণ পড়ছিলাম না? স্বরবর্ণ কোনগুলো? ওয়া, আ, হ্রস্ব, দীর্ঘ, হ্রস্ব, এই যেগুলো, এগুলো কি স্বরবর্ণ। এবার এই যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপে কি বলে?
কার্বন, তাহলে এই কার্বনটা কি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, সংক্ষিপ্ত রূপ, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কি কার্বন। যেমন দেখো আমরা যে দেখো অ পড়ছিলাম, অটা পরে দেখাচ্ছি, আ রস্বই দীর্ঘ, এই যা আমার যা আছে এই আর জন্য আমরা যখন বাংলা লিখবো, মনে করো আমার নাম লিখছি তামিম, তামিম লিখলাম, তো এখানে এই যে জিনিসটা ব্যবহার করলাম এগুলো কি কার বর্ণ। তো এই কার বর্ণ না ব্যবহার করলে আমার শব্দটা কেমন হচ্ছে দেখো, তো আ মিম, এইটা তো আমিম, ঠিক আছে। তো এইবার এই যে শব্দগুলো দেখতে কেমন মানে খাপছাড়া খাপছাড়া দেখা যাচ্ছে তাই না। তো এখন তোমার এই খাপছাড়া শব্দগুলো একটা সিস্টেম আনতে হবে, সেই সিস্টেমটাকে আমার সংক্ষিপ্ত করতে হবে। সংক্ষিপ্ত মানে কি কার বর্ণ, সংক্ষিপ্ত মানে কি ভাইয়া কার বর্ণ করতে হবে, কি করতে হবে কার বর্ণ। তাহলে কার বর্ণ কি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। আমরা এই যে শিখলাম, তা আর সংক্ষিপ্ত রূপে কি দেখছিলাম, আর কার কি আকার, রস্যের কি রস্যিকার, দীর্ঘের কি দীর্ঘিকার, এরকম না। তাহলে এরকম কার বর্ণ আমার স্বরবর্ণ কয়টি 11টা, তাহলে 11টার কি আছে কার বর্ণ আছে না, নাই কিন্তু। কারণ দেখো এই ওয়ার কোনো কার বর্ণ তুমি দেখছো, কিন্তু আলটিমেটলি একটা ব্যঞ্জন বর্ণের সাথে সবসময় থাকে, ক এর সাথে আছে, ক যোগ ক। তাহলে আমার স্বরবর্ণ 11টা, এখান থেকে 10টার কি আছে কার বর্ণ আছে, মানে সংক্ষিপ্ত রূপ আছে, বাট একটার নাই, সে একটাটা কি ওয়াটা সকল ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত থাকে, বুঝছো। তাহলে কার বর্ণ ক্লিয়ার, কার বর্ণ কয়টা সব মিলে আমার 10টা। আর ওয়াটার, ওই যে ওয়াটার কি ওয়াটার প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে ওই ওয়াটা থাকে, বুঝছো। তাহলে এবার কি অনুবর্ণ যুক্তবর্ণ, অনুবর্ণ যুক্তবর্ণ শিখতে গেলে অনুবর্ণের মধ্যে আরো অনেকগুলো আছে। অনুবর্ণের মধ্যে একটা আছে তোমার ফলা, আরেকটা আছে তোমার রেফ, আরেকটা আছে তোমার কি তোমার যুক্তবর্ণ তৈরি করলে ছোটদের লাগে কি লাগে সেটা দেখ। এবার যুক্তবর্ণে তোমার একটা জিনিস লাগবে দেখাচ্ছি। তো এই আগে অনুবর্ণ শিখে নি। অনুবর্ণের মধ্যে তোমার আছে ফলা, এই ফলা বাংলা ভাষায় কয়টা ফলা আছে, 6টা ফলা আছে। এই 6টা ফলা তোমার আছে, সেটা তোমার বইতে দেওয়া আছে, কিন্তু আমি একটা ট্রিক শেখাই দিচ্ছি, সেটা হলো লবণ মজার বানান কি বর্গুজা আকার র হয় না, কিন্তু আমরা বর্গুজা লিখবো না, আমরা লিখবো অন্তুজা, ঠিক আছে। শর্টকাটের ক্ষেত্রে অন্তুজা লিখবো মজার, লবণ মজার। এই লতে ল ফলা, বতে ব ফলা, নতে দন্তান্নতে ন ফলা, মতে ম ফলা, অন্তর্জাতে জ ফলা, রতে র ফলা, বুঝছো। তাহলে এখানে লবণ মজার মুখস্থ করলে আমরা ফলা হয়ে যাচ্ছে, ফলা ক্লিয়ার, বুঝছো। এই ফলাটা কোন জায়গায় থাকে, ফলাটা তোমার একটা অক্ষরের এই ডান পাশে অথবা নিচে ঝুলে থাকে। কোথায় থাকে, ডান পাশে অথবা নিচে। ফলা কোথায় থাকে, ডান পাশে অথবা নিচে, ডান পাশে অথবা নিচে ঝুলে থাকে, বুঝছো ক্লিয়ার। এবার রেফটা কি, রেফটা তোমার র বর্ণের অনুবর্ণ, এই শব্দের সংক্ষিপ্ত রূপ তোমার রেফ। এই রেফটা কিন্তু উপরে বসে, যেমন দেখো ওয়ার্গ, এই গর উপরে রেফ বসে, রটা এই অর্গ যদি আমরা বানান করি র গ অর্গ, এটা হচ্ছে না। এই যে র বর্ণের সংক্ষিপ্ত রূপ কি উপরের রেফ। তাহলে অনুবর্ণ চিনছো, অনুবর্ণ সহজ। তাহলে এইবার তোমার আর কোনটা আছে অনুবর্ণ পরে তোমার কি দেখি, সরি বর্ণ সংক্ষেপ। অনুবর্ণ পরে কি আছে বর্ণ সংক্ষেপ, বর্ণ সংক্ষেপ এবং তোমার যুক্ত বর্ণের সাথে একটা লিঙ্ক আছে, লিঙ্কটা দেখা দিচ্ছি। বর্ণ সংক্ষেপ মানে একটা বর্ণের সংক্ষিপ্ত রূপ, কোন বর্ণের, ব্যঞ্জন বর্ণের। তো এই যে ব ছোট করে ব লিখে তুমি যখন বয় বলে, যেমন আব্বা, তো আব্বা লেখার সময় এই যে বয় লিখছি তাই না। এখানে তোমার এইটা হলো যুক্ত বর্ণ, কি হলো কি যুক্ত বর্ণ, বুঝছো। যুক্ত বর্ণ কয় ধরনের, 2 প্রকার। একটা হলো স্বচ্ছ মানে দেখে চেনা যাবে, আর একটা হলো অস্বচ্ছ মানে দেখে চেনা যাবে না, ভিনদেশি, বুঝছো। একটা অস্বচ্ছ একটা স্বচ্ছ। এই দেখে আমরা চিনতে পাচ্ছি, তাহলে এটা কি স্বচ্ছ, বুঝছো স্বচ্ছ। আর অস্বচ্ছ কোনগুলো, যেগুলো বোঝা যায় না, যেমন দেখো
মুক্তা, যেমন দেখো মুক্তা, মুক্তা। দেখো তো এই যে জিনিসটা দেখে তুমি কি কোনো কিছু মানে ভাবতে পারতেছো যে কই কি হতে পারে? এটা দেখে বোঝা যাচ্ছে কি হয়, এরকম তো হয় ও, ওর উপরে আঁকি দিলে তো ও হয়। তাই আসলে কি ও এটা, এটা কি আসলে এটা কি তোমার ক যোগ ত, ক যোগ ত। তাহলে যেটা দেখে চেনা যাবে না সেটা অস্বচ্ছ, আর যেটা দেখে চেনা যাবে সেটা স্বচ্ছ। এখন তোমার বইতে কিছু অস্বচ্ছর উদাহরণ দিয়েছে, ওই অস্বচ্ছর উদাহরণগুলো তুমি একবার চোখ বলে দেখবে, কারণ তোমাদের মাঝে মাঝে এরকম একটা এই দিয়ে বলে যে এরকম দিয়ে বলে যে এটা 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 কোন কোন শব্দ দ্বারা গঠিত হয়েছে, সেটা এমসিকিউ না আসতে পারে, একবার দেখে নিতাম যদি আসে পড়ে। আর তোমার বর্ণ সংক্ষেপটা কি, বর্ণ সংক্ষেপ তোমার ছোট থাকবে, ছোট, অর্থাৎ একটা একটা যুক্ত বর্ণ তৈরি করতে হলে যে প্রথম ছোট অংশ সেটা হলো তোমার বর্ণ সংক্ষেপ। যেমন যদি একটা উদাহরণ দিই তোমার মো, তাহলে আম্মা, মা। তো এই যে আম্মা লিখলাম, এই যে মো, দুটো মো যোগ করলাম, মো যোগ মো, প্রথম মোটা একটু ছোট হয়েছে না? দেখো তো ওই যে প্রথম মোটা এটা আমার বর্ণ সংক্ষেপ, বর্ণের সংক্ষিপ্ত রূপ, অথবা আরও কি আছে ছোটটা বর্ণ সংক্ষিপ্ত রূপ। আরেকটা আছে আমাদের ত, ত বর্ণের সংক্ষিপ্ত রূপ হলো খণ্ড ট, বুঝছো? খণ্ড ট বলি, যা আমরা আবার বলি হসন্তোত্তর বলি, ঠিক আছে? ত বর্ণের বর্ণ সংক্ষেপ কি? হসন্তোত্তর। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আর বর্ণ সংখ্যার মধ্যে তোমার যা কিছু আছে এখানে তুমি পারবা। মোট কথা তোমার বর্ণ সংক্ষেপ কি, ওই যে যুক্ত বর্ণ তৈরি করার আগে যে ছোট অংশ থাকে সেটা হলো আমার বর্ণ সংক্ষেপ। তো ওখানে বর্ণ সংক্ষেপ বেশি পড়ে না, পরে এইটা যে ট বর্ণের বর্ণ সংক্ষেপ কি, হসন্তোত্তর অথবা খণ্ড ট। তা আশা করি ধ্বনি এবং বর্ণ থেকে এই যে তথ্যগুলো দিলাম এখান থেকেই ঘুরে ফিরে প্রশ্ন আসবে। তো অন্তত তোমরা 4 থেকে 5টা, যারা 9-এ আসছো তারা 4 থেকে 5টা এখান থেকে কমন পাবা। তো এর পরের ক্লাসে আমরা সামনে দিচ্ছি, পরের ক্লাসে আমরা দিব তোমার এর পরের চ্যাপ্টার দিব, অথবা অন্য একটা চ্যাপ্টার দিচ্ছি। ঠিক আছে, ভালো থাকো, আসসালামু আলাইকুম।